গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে আলোচনা করব যে আমরা যখন কোনো ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাই, সেটা ডায়েট হতে পারে, এক্সারসাইজ হতে পারে, অথবা আজকাল নানা রকম ইনজেকশন বেরিয়েছে, সেই ইনজেকশনগুলো নিয়েও যদি আমরা ওয়েট লস করে থাকি এবং আমরা যদি আমাদের এক্সপেক্টেড বা টার্গেট ওয়েটটায় পৌঁছে থাকি, তাহলে তখন আমরা কি করব? তখন কি আমরা যে ডায়েটটা করছিলাম, যে এক্সারসাইজটা করছিলাম, অথবা যে ইনজেকশন নিচ্ছিলাম, সেটা কি বন্ধ করে দেব? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করে আসছি। তো ওয়েট তাড়াতাড়ি লুজ করার জন্য আমরা খুব উদগ্রীব, যাদের আমাদের ওয়েট বেশি থাকে। আমরা চাই যে ওয়েটটা কত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমিয়ে আনা যায়। এখন অনেক সময় অনেক সেন্টারে এরকম একটা ছবি দেওয়া হয়, বিফোর অ্যান্ড আফটার, এবং এইটা দেখে আমরা মোটিভেটেড হয়ে যাই এবং আমরা ভাবি এই যে বিফোর অ্যান্ড আফটার করে একটা ছবি দেওয়া হলো, তার মানে নিশ্চয়ই এই মেথডটার মধ্যে দিয়ে গেলে আমাদেরও বডি ওয়েটটা অনেকটা কমবে। কিন্তু এই যে প্রথমে বডি ওয়েটটা কমলো, তারপরে তার লং টার্ম আউটকামটা কি হলো সেটার দিকে আমরা অনেক সময় দেখি না। আমি লং টার্ম আউটকাম বলতে আমি বোঝাতে চাইছি যে আফটারের পরে আরও কিছুদিন যতক্ষণ যাবে, তখন দেখা যায় ওয়েটটা আবার রিগেইন করে। এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। আমরা যদি দেখি যে কত রকমভাবে আমরা ওয়েট লস করতে পারি, তাহলে আমাদের প্রথম যে মেথডটা, যেটা এতদিন অবধি আমরা ইউজ করতাম, সেটা হচ্ছে একটা লাইফস্টাইল থেরাপি, অর্থাৎ ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কিছু বিহেভিয়ারাল মডিফিকেশান, এইগুলোর উপরেই জোর দিয়ে আমরা ওয়েট লসের চিকিৎসা করতাম এবং এগুলোতে এক্সপেক্টেড মোটামুটি 3%, 5%, 8% ওয়েট লস হতো। এখন আমাদের সামনে বিভিন্ন ধরনের ওষুধ এসছে, স্পেশালি যেগুলো ওয়েট লস করতে সাহায্য করে। এগুলোকে আমরা এক ধরনের হরমোনাল প্রিপারেশান, এগুলোকে আমরা GLP-1 অথবা এখন একটা ডুয়াল অ্যাগনিস্ট এসছে, GLP অ্যান্ড GIP কম্বিনেশন, এবং এই ওষুধগুলো নিয়ে ওয়েট লসটা 10%, 20%, অনেক সময় 20%-এরও বেশি, একটু বেশি ওয়েট লস দেখা যায়। এবং ইন্টারেস্টিংলি এই ইনজেকশনগুলো নিয়ে দেখা যায় বেশিরভাগ পেশেন্টেরই উপকার হয়। মোর দ্যান 90% পেশেন্ট এই ইনজেকশনগুলো নেওয়ার পরে অনেকটা ওয়েট লুজ করে থাকেন। আর লাস্টলি আমরা ইউজ করে থাকি ব্যারিয়াট্রিক সার্জারি, যাদের অনেক বেশি ওয়েট রয়েছে এবং যাদের ওয়েটের সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যা, যেমন ধরা যাক অস্টিওআর্থ্রাইটিস আছে, কিংবা স্লিপ অ্যাপনিয়া আছে, কিংবা ডায়াবেটিস আছে, কিংবা সিগনিফিকেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ব্যারিয়াট্রিক সার্জারি একটা সাংঘাতিক রকম বেনিফিট দিতে পারে। তাহলে এই হচ্ছে 3 রকমের ওয়েট লস। আজকে মোস্টলি আমি এই ইনজেক্টেবল থেরাপিটার উপরেই বেশি জোর দেবো, কারণ এইটাই এখন নতুন এসছে এবং এটা নিয়েই চারিদিকে খুব আলোচনা, এবং আমরাও খুব এক্সাইটেড, কেননা এই ইনজেক্টেবল থেরাপিটার পরে একটা সিগনিফিক্যান্ট ওয়েট লস আমরা পেশেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি। এখন যদি দেখা যায় যে ট্রায়াল যেগুলো আমাদের কাছে এসছে, যে এই ওষুধগুলো নিলে পারে কি হয়, তাহলে পরে আমরা দেখতে পাবো এই ওষুধগুলো নিলে পারে
নিশ্চয়ই ভালো হয়, কিন্তু যখন ওষুধটা নিচ্ছিলাম তখন ওয়েটটা ভালোই কমলো, কিন্তু যে মুহূর্তে ওষুধটা ছেড়ে দিলাম সেই মুহূর্তে একটা ওয়েট রিগেইন হচ্ছে। আর যারা ওষুধটা কন্টিনিউ করলো তাদের কিন্তু ওয়েট লসটা কন্টিনিউ হতে থাকলো। এইটা একটা মেডিসিন যেটা টিরজাপাটাইড আমরা ইউজ করি, সেটার উপর দেখা গেছে। আবার আমরা যদি সিমাগ্লুটাইড ইউজ করি তাহলেও দেখা গেছে যে ওয়েট লসটা অনেকটাই হলো, কিন্তু যখন আমি ওষুধটা ছেড়ে দিলাম তখন আবার ওয়েটটা বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে ওষুধগুলো নতুন এসছে, এই ওষুধগুলোতে ওয়েট লস হচ্ছে, অনেকটাই ওয়েট লস হচ্ছে, কিন্তু এই ওষুধটা বন্ধ করার পরে তাদের একটা ওয়েট রিগেইন হয়। এখন এই একটা পাবলিকেশন হয়েছিল যেখানে অলমোস্ট 10,000 পেশেন্টের ওপরে তারা একটা মেটা অ্যানালিসিস করেছিল বিভিন্ন ট্রায়ালের, এবং দেখা গেছে যে যে মুহূর্তে আমরা ওষুধটা বন্ধ করে দিচ্ছি পেশেন্টটা আবার বেসলাইন ওয়েটে চলে আসছে মোটামুটি 1.5 বছরের মাথায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটা ইম্পর্টেন্ট সেটব্যাক। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি পেশেন্টরা প্রথম দিকে ওয়েট লসের জন্য খুব ইন্টারেস্টেড থাকে, এবং প্রথম দিকে ওয়েট লস হওয়ার পরে তারা সেটাতে খুব এনকারেজড হয় এবং কিছুদিন সেই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে। কিন্তু এই স্ট্র্যাটেজিটা লং টার্ম মেনটেন না করার জন্য তাদের একটা ওয়েট রিগেইন হয়। যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওষুধগুলো যেই বন্ধ করা হলো সঙ্গে সঙ্গে আবার ওয়েট গেইন হয়ে গেল। তো তাহলে আমরা যদি দেখি বিভিন্ন মেডিসিন, তাহলে মেডিসিনগুলোতে একটা ড্রামাটিক ওয়েট লস হচ্ছে, অনেকটাই ওয়েট লস হচ্ছে, কিন্তু যেই ওষুধটা বন্ধ হয়ে গেল তখন একটা ড্রামাটিক ওয়েট গেইন হয়। অন দি আদার হ্যান্ড যদি আমি দেখি এই পার্পল লাইনটাকে যদি আমি ফলো করি, এটা হচ্ছে একটা একটা নন ফার্মাকোলজিক্যাল ওয়েট লস ইন্টারভেনশন, যেখানে মেইনলি বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হচ্ছে। বিহেভিয়ারাল মানে পেশেন্টটাকে বুঝতে হবে যে কী ধরনের খাবার খাওয়া উচিত, কিভাবে নিজেরকে মডিফাই করতে হবে, নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। এইগুলো যখন আমরা পেশেন্টকে বোঝাচ্ছি তখন দেখা যাচ্ছে একটা ওয়েট লস হচ্ছে, ইন দ্য লং টার্ম তাদেরও ওয়েট রিগেইন হয়, কিন্তু ওয়েট রিগেইনটা অনেক স্লো এবং ধীরে ধীরে হয়। কিন্তু যখন আমরা ইনজেকশন দিয়ে কমালাম তখন ওয়েট রিগেইনটাও খুবই ড্রামাটিক হয়ে থাকে। এখন বেরিয়াট্রিক সার্জারির পরেও কি ওয়েট গেইন হয়? অনেকেই আছেন যারা হয়তো বেরিয়াট্রিক সার্জারি করেছেন, হ্যাঁ, বেরিয়াট্রিক সার্জারির পরেও দেখা গেছে ওয়েট রিগেইন হয়। আমার অনেক পেশেন্ট আছেন যাদের বেরিয়াট্রিক সার্জারির পরেও ওয়েট রিগেইন হয়েছে। কিন্তু বেরিয়াট্রিক সার্জারির পরে যে ওয়েট রিগেইন হয় সেটা খুব ড্রামাটিক নয়, 1 থেকে 6 কিলো ওয়েট রিগেইন হয়। কাজেই মোটামুটি বলা যেতে পারে যে বেরিয়াট্রিক সার্জারির পরে ওয়েট রিগেইনটা অতটা বেশি নয়। তো বডির কেন ওয়েট রিগেইন হয়? তার কারণ হচ্ছে যে মুহূর্তে আমরা ওয়েট লস করলাম সেই মুহূর্ত থেকে বডি ওয়েটটাকে রিগেইন করার জন্য চেষ্টা করতে থাকে। এটা একটা দড়ি টানাটানি খেলার মতো। আমরা ওয়েট লস করতে চাইছি কিন্তু বডি চাইছে ওয়েট রিগেইন করতে, কেন যেই ওয়েট লসটা হয় বডি তখন যেগুলো খিদে হওয়ার হরমোন সেইগুলোকে বাড়িয়ে দেয়, বডির মেটাবলিজমটাকে কমিয়ে দেয়, আর খিদে কমানোর হরমোনগুলোকে কমিয়ে দেয়, যার ফলে আমরা আবার খেতে থাকি, আর খেয়ে আমাদের ওয়েটটা আবার রিগেইন হয়, পুরনো জায়গায় চলে আসে, এবং তাতে আমরা ফ্রাস্ট্রেটেড ফিল করি। এই ঘটনাটা কেন ঘটে তার জন্য অ্যাকচুয়ালি একটা হাইপোথেসিস বা একটা জিন থিওরি এর পিছনে জড়িয়ে আছে। তার কারণ হচ্ছে আমাদের বডি টিউনড হয়ে আছে যাতে নাকি আমরা স্টারভেশন, যদি কোনো সময় ফুড স্ক্যারসিটি হয় সেটাকে যেন আমরা ওভারকাম করতে পারি। তার জন্য আমাদের এক্সেস অ্যামাউন্ট অফ বডি ফ্যাট আমরা স্টোর করে রাখি। তো আমরা এই যে বডি ফ্যাটটা স্টোর করে রাখি কেন? যে যাতে নাকি আমরা ফুড স্ক্যারসিটির সময়
আমাদের এই ফ্যাটটা কাজে লাগে। সো এইভাবে আমাদের বডিটা টিউনড হয়ে আছে, বডি সবসময় চায় ওয়েটটা একটু বেশি থাকুক। কাজে আমি যখনই ওয়েট লস করার জন্য চেষ্টা করি তখনই সে সাংঘাতিকভাবে একটা আপত্তি জানায় এবং বডির মধ্যে নানা রকম পরিবর্তন নিয়ে আসে যাতে ওয়েট লস না হয় এবং বডি যে মুহূর্ত থেকে আমি আবার একটু খাবারটা বাড়াবো সঙ্গে সঙ্গে ও ওয়েটটাকে রিগেইন করে ফেলে। আচ্ছা, তাহলে পারে যদি এখন আমরা টার্গেট ওয়েটে পৌঁছে গেলাম তাহলে কি ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে? সো এইটা বুঝতে হবে, টার্গেট ওয়েটে পৌঁছানোর পরে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যেতে পারে না, কেননা ট্রিটমেন্ট বন্ধ করলেই ওয়েটটা আবার রিগেইন হবে। তাহলে সেটা হচ্ছে বিগিনিং অফ দি মেনটেন্যান্স থেরাপি। তার মানে হচ্ছে যখন ওয়েট লস করলাম সেটা হচ্ছে ফার্স্ট ফেজ, যে ওয়েট লস হলো, আর ওয়েট লস হওয়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যে মেনটেন্যান্স ফেজটা শুরু হলো। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হতে হবে, কেননা ওবেসিটি একটা ক্রনিক ডিজিজ। তো ডায়াবেটিসের চিকিৎসা যখন সারা জীবন চলে, কারো যদি ব্লাড প্রেশার হয় তার চিকিৎসা যদি সারা জীবন চলে, কারো যদি কোলেস্ট্রল বেশি থাকে তার চিকিৎসা যদি সারা জীবন চলে, তাহলে যার ওবেসিটি আছে এটাও যেহেতু ক্রনিক ডিজিজ তাহলে তার চিকিৎসাও সারা জীবন চলবে। কিন্তু হয়তো যেহেতু টার্গেট ওয়েট অ্যাচিভ করে গেছে সেহেতু টেম্পো অফ ট্রিটমেন্টটা হয়তো একটু কমিয়ে দেওয়া যেতে পারে। সেকেন্ড হচ্ছে আমরা একটু এক্সারসাইজ বাড়াতে পারি, ডায়েট কন্ট্রোল করতে পারি, আমরা ওষুধের ডোজটাকে কমাতে পারি, স্টেপ ডাউন টু মেনটেন্যান্স ডোজ, অথবা অ্যান্টি ওবেসিটি ওষুধ যেটা আমি খাচ্ছিলাম সেটা কন্টিনিউ করতে পারি, অথবা একটা লং টার্ম ফলো আপ করতে হবে। এবং যদি পেশেন্টের ওয়েট বাড়ে বা যদি দেখা যায় ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে আবার ইন্টারভেনশন করতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের গোলটাকে শিফট করতে হবে। এখন আর ওয়েট লস নয়, আমরা যখন আমাদের টার্গেট ওয়েটে পৌঁছে গেলাম তখন ওয়েট লসটা আর গোল না, গোলটা হচ্ছে ওয়েট মেনটেন্যান্স। কিন্তু যেহেতু এটা ক্রনিক ডিজিজ সেই জন্য একটা অ্যাক্টিভ ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। ট্রিটমেন্ট স্টপ করলে হবে না, আমি এখন ওয়েট মেনটেন করব এই পারসেপশনটা মাথায় নিয়ে আসতে হবে। এবার একটা ছোটো ওয়েট লস টার্গেট আমরা সামনে রাখতে পারি, 1 কিলো কি 2 কিলো বডি ওয়েট লস ইন দ্য নেক্সট 1 ইয়ার টাইম। আর এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা একটা সারা জীবন ধরে করে যেতে হবে। তার মানে ওয়েট লস যে চিকিৎসা সেই চিকিৎসা 6 মাস 1 বছর বা 2 বছরের নয়। আমরা যদি ওয়েটটাকে ম্যানেজ করতে চাই তাহলে আমাকে তার জন্য যে চেষ্টা সেটা সারা জীবন চালিয়ে যেতে হবে। আমরা যখন ওয়েট লস করে একটা মোটামুটি একটু কমের দিকে নিয়ে আসতে পারলাম, টার্গেট ওয়েট অ্যাচিভ করলাম, তখন এই ওয়েটটাকে মেনটেন করার জন্য আমরা এক্সারসাইজ ইন্টেন্সিফাই করতে পারি। তাহলে এক্সারসাইজ আমরা 150 থেকে 300 মিনিট পার উইক এক্সারসাইজ করতে হবে। অনেকটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিলাম। রোজ রেজিস্ট্যান্ট ট্রেনিং করলাম, বিভিন্ন রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ের এক্সাম্পল আছে, আপনার ইচ্ছা করলে রেজিস্ট্যান্স ট্রেনিং আপনার যে কোনো জিমে গিয়ে করতে পারেন, ইভেন বাড়িতেও করতে পারেন। ডায়েটটাকে আর একটু স্ট্রাকচার্ড করলাম যে যাতে আমাদের ক্যালোরিটা আমরা কমের দিকে রাখতে পারি। একটা বিহেভিয়ারাল মডিফিকেশান আমাদেরকে রাখতে হবে, আর নিজেকেই দেখতে হবে ওয়েটটা ঠিক জায়গায় আছে তো, বাড়ছে না তো। যদি বাড়ে ইমিডিয়েটলি আমাকে অ্যাকশান নিতে হবে, আবার ফুডটাকে কমাতে হবে, এক্সারসাইজটাকে একটু বাড়াতে হবে, এরকম কন্টিনিউয়াস একটা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে সারা জীবন। এখন ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যখন আমরা কোনো পেশেন্টদেরকে যখন আমরা ওয়েট লস করাই, ইন দ্য ফার্স্ট ফেজ পেশেন্টের বেশ ওয়েট লস হলো, তারাও খুব এনকারেজড হয়। পরবর্তীকালে যখন আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার ওয়েটটাকে মেনটেন করার চেষ্টা করি সেটা কিন্তু ভালো মেনটেন হয় না, দেখা যায় যে গ্র্যাজুয়ালি আবার ওয়েট গেইন হচ্ছে। সো লাইফস্টাইল মডিফিকেশান, শুধু লাইফস্টাইল মডিফিকেশানে ওয়েটটা মেনটেন থাকবে এরকম চান্স কিন্তু কম। তার মানে এই নয় যে কেউ পারেন না, নিশ্চয়ই অনেকে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে ফেল হওয়ার চান্স একটা থাকে, ওয়েট রিগেইন হওয়ার চান্স থাকে। কাজে আমাদেরকে যদি দেখা যায় যে ওয়েট রিগেইন হচ্ছে তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে ট্রিটমেন্টের ইন্টেন্সিটিটাকে বাড়াতে হবে।
বাড়ানোর জন্য কি করতে পারি, আমরা আমাদের ওষুধের ডোজটা যে ডোজ ছিল তার থেকে একটু কমিয়ে একটা মেনটেন্যান্স ডোজে আনতে পারি। সো বিভিন্ন রকমের ওষুধ আমরা ইউজ করি, সেই ওষুধের ডোজটা যেটাতে ওয়েট লস হয়েছিল ততটা ডোজ না দিয়ে ডোজটাকে আমরা কম করে দিলাম। এখানে টিরজেপাটাইড যদি 15 মিলিগ্রাম ডোজে ওয়েট লস হয়ে থাকে তাহলে এটাকে 10 বা 5-এ আমরা নামিয়ে আনতে পারি, যাতে নাকি আমরা ওয়েট লসটাকে মেনটেন করতে পারি। অথবা এটাও দেখা গেছে এই ট্রায়ালে যে যদি আমি ওষুধটাকে কন্টিনিউ করে যাই, মোটামুটি 60 উইকসের পরের থেকে কিন্তু আর ফার্দার খুব একটা ওয়েট লস হয় না, এখানটা ব্যাপারটা অলমোস্ট প্ল্যাটু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যদি সেম ডোজ আমি যদি কন্টিনিউ করে যাই তাহলে পরে লং টার্ম আমরা ওয়েটটাকে মেনটেন করতে পারবো। কাজেই রেগুলারলি লং টার্ম ফলো আপ করতে হবে, যদি দেখা যায়, এবং মান্থলি ফলো আপ করতে হবে, ওয়েটটাকে মাপতে হবে। যে মুহূর্তে আমি দেখব 2-3 কেজি ওজন বেড়ে যাচ্ছে, এটা একটা রেড ফ্ল্যাগ সাইন, তার মানে এক্ষুনি আমাকে একটা অ্যাকশান নিতে হবে, মেডিসিন রিস্টার্ট করতে হতে পারে। আর লাস্টলি হচ্ছে যে যদি দেখা যায় যে ওয়েটটাকে আমি মেনটেন করতে পারছি না, তাহলে পরে আমরা ব্যারিয়াট্রিক সার্জারি বা সার্জারির দিকেও যেতে পারি যদি ওয়েটটা খুব বেশি বেড়ে যায়। সো এই হচ্ছে 5টা মেথড। সো আমি এটাকে আবার সামারাইজ করি যে যখন আমরা আমাদের টার্গেট ওয়েটে পৌঁছে গেছি তখন আমরা কি করতে পারি। নাম্বার 1, যে আমরা এই যে এটা যে একটা ক্রনিক ডিজিজ, এই ব্যাপারটা বুঝতে হবে এবং সেইটা বুঝে আমাদের লাইফস্টাইলটাকে সেই অনুযায়ী সাজিয়ে নিতে হবে। আমরা ইচ্ছা করলে আমাদের এক্সারসাইজটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করতে পারি, ডায়েটটাকে আমরা আর একটু বেটার করার চেষ্টা করতে পারি যাতে ওয়েটটা না বাড়ে। থার্ড হচ্ছে আমরা ইচ্ছা করলে যে মেডিসিনটা আমরা নিচ্ছিলাম সেই মেডিসিনটা একটু ডোজ কমিয়ে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি লং টার্ম। নাম্বার 4 হচ্ছে যে মেডিসিনটা আমরা নিচ্ছিলাম ওবেসিটির জন্য সেই মেডিসিনটা সেম ডোজে কন্টিনিউ করতে পারি। আর লাস্টলি আমাদেরকে কন্টিনিউয়াসলি নিজেদেরকে একটা ফলো আপের মধ্যে রাখতে হবে, ওয়েটটাকে মনিটর করতে হবে। আর যদি দেখা যায় যে ওয়েটটা আবার বাড়ার দিকে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে একটা ইন্টারভেনশন করতে হবে। যদি দরকার হয় একটা ওবেসিটি সার্জারির জন্য আমরা অপশন হিসাবে দেখতে পারি। সো এই বলে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।